হ্যালো বন্ধুরা, ক্লাস 9-10 জীবনবিজ্ঞানের সিরিয়াসের আজ প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা 9-10-এর যে সমস্ত পার্টগুলো রয়েছে সেই টপিকগুলো পড়ার আগে আমরা জীবনবিজ্ঞানের কিছু বেসিক জিনিস বা গোড়ার কথা সবার প্রথম একটুখানি জেনে নেব। ঠিক আছে, এগুলো আমাদের জানা খুব দরকার পরবর্তী টপিকগুলোর ক্ষেত্রে। তাতে কী হবে, আমাদের অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, এখানে যে টপিকগুলো বা যে শব্দগুলো আমরা জানবো সেগুলো আমরা পরবর্তী বিভিন্ন টপিকে একটু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আমরা কি একটা সিম্পলি ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আর পুরো নোটগুলো কী হবে, এখানে পুরোটাই হ্যান্ড রিটেন হবে। ঠিক আছে, চলো তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যেটা আমি এখানে লিখে রেখেছি যে জীবনবিজ্ঞান কি সেটা নানামণি নানামত রয়েছে। তো সংক্ষেপে প্রথমে যেটুকু আমার জানার দরকার সেটা হচ্ছে জীবন নিয়ে বিশেষ জ্ঞান, তাই হলো জীবনবিজ্ঞান। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, জীবন নিয়ে যে বিশেষ জ্ঞান, তাই এক কথায় কী বলি আমরা, জীবনবিজ্ঞান। ঠিক আছে, এবার এই যে জীবন নিয়ে বিশেষ জ্ঞান এবং জীবনবিজ্ঞান, এই জীবনটা মেনলি কোথা থেকে আসছে বা কাদের রয়েছে জীবন, এই জীবনটা কি বা জীবনের সংজ্ঞাটা কী, তা এক কথায় কিন্তু প্রকাশ করা আজও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তবে কিছু বৈশিষ্ট্যের নিরিখে আমরা একটা নির্দিষ্ট এন্টিটিকে আমরা জীবন হিসাবে আখ্যায়িত করি। সেই বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো কী কী? একটা বৈশিষ্ট্য যেমন আমি লিখে রেখেছি, বৃদ্ধি, জনন, পরিব্যক্তি, বিবর্তন, গমন, চলন। এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু আমরা জীবন আছে বলে আখ্যায়িত করি বা তাদেরকে আমরা জীবন বলি। ঠিক আছে, তাহলে এই যে জীবন প্রকৃতিতে কিন্তু বিদ্যমান বা পরিবেশের মধ্যে কিন্তু এই জীবন লুকিয়ে রয়েছে। এই জীবন পরিবেশের জীবন সম্পর্কিত আমরা দুটি উপাদান লক্ষ্য রাখতে পারি। একটা হচ্ছে জীব এবং আরেকটা হচ্ছে জৈব উপাদান, আরেকটা হচ্ছে জড় উপাদান। তাহলে এই যে জীবন যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে জৈব উপাদান বা জীব উপাদান, আর যাদের জীবন নেই তাদেরকে আমরা কি বলি, জড় উপাদান। জৈব উপাদান কোনগুলো, মানে যাদের জীবন আছে, মানে যারা বৃদ্ধি, জনন, পরিব্যক্তি, বিবর্তন, গমন, চলন এগুলো করতে পারে। যেমন হচ্ছে উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন রকমের জীবাণু ইত্যাদি। এদের কি রয়েছে, জীবন আছে, তাই এরা হচ্ছে জীব বা জৈব যৌগ। এছাড়া রয়েছে জড়, মানে যাদের জীবন নেই, তারাও তো পরিবেশে রয়েছে। কারণ আমরা কি জানি, জীব আর জড় পরস্পরের উপর নির্ভরশীল। আমরা একটু পরে আবার সেটা ডিটেলসে পড়ব। তাহলে জড় বস্তু কোনগুলো আমাদের পরিবেশে বা জড় জীব কোনগুলো, সেটা হচ্ছে আলো, জীব বলবো না, মানে জড় যে সমস্ত উপাদান রয়েছে প্রকৃতিতে সেটা হচ্ছে আলো, বাতাস, উষ্ণতা, মাটি ইত্যাদি। এরা কিন্তু সবাই জড় উপাদান। এবার পরের যে পয়েন্টটা আমরা পড়ব সেটা হচ্ছে জীব ও জড় পরস্পরের উপর নির্ভরশীল। এটা কিন্তু মানতে হবে, কিন্তু কিভাবে সেটা আমি 4টে স্টেপের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, একটু একটু করে তোমরা বুঝবে এবং লিখে রাখবে নিজের ভাষায়। ঠিক আছে, ওকে। ফার্স্ট স্টেপ কী বলেছে? ফার্স্ট স্টেপ বলছে সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে জড় মৌলিক উপাদান নিয়ে খাবার বানায়। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কী শিখলাম, যে সবুজ যে সমস্ত উদ্ভিদ রয়েছে পরিবেশ থেকে জড় এবং মৌলিক উপাদান, কী কী মৌলিক উপাদান হতে পারে, যেরকম ব্র্যাকেটের মধ্যে আমি লিখে রেখেছি, দেখো CO2, H2O মানে জল, খনিজ লবণ, সূর্যালোক, এগুলো কি সবই জড় এবং মৌলিক উপাদান। তো এইগুলো কিন্তু সবুজ উদ্ভিদ সরাসরি, তাহলে সবুজ উদ্ভিদ কিন্তু একটা কি জীব। তাহলে কি জড় উপাদান গ্রহণ করছে একটা জীবন, মানে জীবনযুক্ত যে জীব, তারা কি করছে না, জড় উপাদানগুলো গ্রহণ করছে এবং খাবার নিজেরা বানাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে জীব জড়দের উপর নির্ভরশীল। সেকেন্ড স্টেপে কি বলছে, প্রাণীরা সেই সবুজ উদ্ভিদ বা সংশ্লিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে সবুজ উদ্ভিদ জড়োর কাছ থেকে কী নিচ্ছে, নিজস্ব খাবার তৈরির উপাদানগুলো নিচ্ছে। আবার প্রাণীরা, জাতীয় যে সমস্ত জীব রয়েছে তারা কিন্তু সবুজ উদ্ভিদ খাচ্ছে সরাসরি, বা সবুজ উদ্ভিদ রিলেটেড যে সমস্ত খাবার রয়েছে সেগুলো কিন্তু খাচ্ছে। তাহলে প্রাণীরাও কিন্তু ইনডিরেক্টলি, প্রাণী নামক যে জীব রয়েছে তারাও কিন্তু ইনডিরেক্টলি জড় উপাদানকে খাচ্ছে।
নেক্সট 3 নম্বরে কী রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পর্যন্ত আমরা কি দেখলাম, জড় উপাদান যেটা পরিবেশে ছিল সেটা কিন্তু প্রাণীরা খেয়ে নিচ্ছে ইনডিরেক্টলি, তাহলে সেই পরিমাণটুকু কিন্তু পরিবেশে তখন যে জড় উপাদান ছিল সেটা কিন্তু পরিমাণ কমে গেছে, সেইটুকু অংশ কমে গেছে। কিন্তু আমরা দেখব পরবর্তীতে সেটাও কিন্তু আবার পরিবেশে ফিরে আসবে। কীভাবে ফিরে আসবে চলো আমরা সেটা এখন আলোচনা করব ধীরে ধীরে। স্টেপ 3তে আমরা কি দেখতে পাচ্ছি, স্টেপ 3তে কি দেখতে পাচ্ছি যে প্রাণীরা CO2 ত্যাগ করে, মানে কার্বন ডাইঅক্সাইড প্রাণীরা যখন শ্বাসটা ছাড়ছে দেহ থেকে তখন CO2 গ্যাস ত্যাগ করছে, এবং উদ্ভিদ খাবার তৈরির মানে খাবার যখন তৈরি করছে দিনের বেলা তখন কিন্তু উদ্ভিদ এই CO2কে গ্রহণ করছে এবং খাবার তৈরির সময় তারা O2কে ত্যাগ করে এবং সেই O2 কিন্তু আবার প্রাণী গ্রহণ করছে। এইভাবে উদ্ভিদ এবং প্রাণী মাঝে একটা জড় জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমার বাতাস, মানে CO2 O2, সেটা কিন্তু কি হচ্ছে আদান প্রদানের মাধ্যমে কি হচ্ছে ব্যালেন্স রক্ষা পাচ্ছে এবং জীব ও জড়ের মধ্যে একটা নির্ভরশীলতা লক্ষ্য করতে পারছি আমরা। তাহলে এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন আমি দেখো ব্যাকেটে লিখে রেখেছি, এখান থেকে আমরা জিনিস জানতে পারছি যে অক্সিজেন এবং CO2-র মধ্যে ভারসাম্য কী করে পরিবেশে রক্ষা পায়। তাহলে স্টেপ 3তে কিন্তু এই প্রশ্নটা আমরা কনসেপ্ট বুঝতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু জীব ও জড় পরস্পরের মধ্যে যে নির্ভরশীল সেটাকেও কিন্তু ডিনোট করে। এবার নেক্সট এবং লাস্ট স্টেপ হচ্ছে প্রাণী যখন মারা যায়, কোনো জীব বা জৈব যৌগ যেমন উদ্ভিদ আছে প্রাণী আছে তারা যখন মারা যায় তখন কি হয়, বিয়োজক বিয়োজক করে। বিয়োজক কোনগুলো, বিয়োগ হচ্ছে বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এরা কি করে ওই যে প্রাণীদেহের মধ্যে বাসা বাঁধে বা প্রাণীদেহর যে সমস্ত প্রাণীদের উপর বাসা বাঁধে এবং দেহ থেকে কি করে বিভিন্ন মৌলিক উপাদানগুলি পরিবেশে আবার ফিরিয়ে দেয়। তাহলে এখান থেকে আমি শর্টকাটে দেখতে পাচ্ছি যে জড় উপাদানটা একদম সবুজ উদ্ভিদতে শুরু করে মানে প্রাথমিক খাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদকে আসলো, তাহলে সর্বোচ্চ খাদকে আসা পর্যন্ত কিন্তু মৌলিকের যে উপাদানটা সেটা কিন্তু কম ছিল। তাহলে যে পরিমাণটা চলে এসেছিলো সেটাই কিন্তু আবার পুনরায় যখন প্রাণীটা মারা যাচ্ছে বা জীবটা যখন মারা যাচ্ছে আবার কিন্তু পুনরায় পরিবেশে ফিরিয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক কিন্তু দেখো উপাদানের কোনো উপাদানটা কিন্তু আগের অবস্থায় আবার ফিরে আসছে। তাহলে সেটা কখন হচ্ছে, যখন প্রাণী মারা যাচ্ছে। কার দ্বারা হচ্ছে, বিয়োজকের দ্বারা। তাহলে এইভাবে জীব ও জড় পরস্পরের উপর কিন্তু নির্ভরশীল করে থাকছে পরিবেশে। আশা করি বন্ধুরা তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। গল্পের ছলে আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তোমরা চাইলে এটা পুরো খাতায় নোট করে রাখতে পারো। এবার আমরা চলে যাই পরবর্তী পার্টে। এবার আমরা যে পার্টটা পড়ব সেটা হচ্ছে পরিবেশে জীবের মধ্যে খাদ্য সম্পর্ক বর্তমান। কি বলছে, পরিবেশে জীবের মধ্যে খাদ্য সম্পর্ক বর্তমান। তাহলে কি করে পরিবেশে খাদ্য সম্পর্ক বর্তমান থাকে? খাদ্য মানে খাদক যা খেয়ে বেঁচে থাকে তাকে কি বলি আমরা, খাদ্য, তাই তো। আর তার মানে কি, খাদক খাচ্ছে খাদ্যকে। আর খাদক কোনগুলো, খাদক হচ্ছে খাদ্যকে খায় খাদক, তাই তো। আবার তার মানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য ছাড়া কিন্তু খাদক সম্ভব নয়। খাদক কিন্তু বেঁচে থাকতে পারবে না খাদ্য ছাড়া। তাহলে খাদক কিন্তু পুরোপুরি খাদ্যের উপর নির্ভরশীল, খাদ্য কিন্তু কখনো খাদকের উপর সেইভাবে নির্ভরশীল নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবেশে এই খাদ্য সম্পর্কের মূল যে তিনখানা পার্ট থাকে, একটা হচ্ছে উৎপাদক বা আমাদের কি বলে, উৎপাদক বা প্রাথমিক খাদক আমাদের পরিবেশে সবার সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং সবার প্রথমে যার সৃষ্টি দরকার অবশ্যই পরিবেশে, না ছাড়া কিন্তু অন্য সমস্ত প্রাণীদের বেঁচে থাকা খুবই প্রবলেম। তাহলে সেটা হচ্ছে কি, উৎপাদক বা প্রাথমিক খাদক যার পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে গৌণ খাদকগুলো যেগুলো হচ্ছে উৎপাদককে খায় তাদেরকে কি বলি আমরা, গৌণ খাদক, বা তোমার প্রথম শ্রেণীর খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে আলোচনা করা যেতে পারে ডিটেলস আরও। ঠিক আছে, কিন্তু আমাদের একটু আপাতত এইটুকু আমরা জানছি, পরে ডিটেলসে এই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রগৌণ খাদক মানে কি, যারা গৌণ খাদকদের খায় তাদেরকে বলি আমরা প্রগৌণ খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। যেমন মানুষ একটা প্রগৌণ খাদক বা সর্বভোগ বা সর্বোচ্চ খাদক। ঠিক আছে, আবার যখন প্রাণীটা মারা যাবে তখন আবার সেই সমস্ত মৌলিক উপাদানগুলো কিন্তু আবার পরিবেশে ফিরে যাবে। কার দ্বারা, না বিয়োজকের দ্বারা। তাহলে খাদ্য সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি একে অপরের উপর তারা নির্ভরশীল হয়ে বসবাস করছে পরিবেশে। ঠিক আছে, এবার নেক্সট কোন পয়েন্টটা আমরা পড়ব, এবার নেক্সট পয়েন্ট আসছি আমরা, খাদ্যের জন্য
যেমন প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর, খাদ্যের জন্য যেমন প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর, অবশ্যই উদ্ভিদ ছাড়া প্রাণী বেঁচে থাকতে পারবে না, পুরোপুরি 100% উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক তেমনি উদ্ভিদও কিন্তু কিছুটা প্রাণীর উপরও নির্ভরশীল। তার মানে কি উদ্ভিদও যে শুধু প্রাণীকে হেল্প করে তা কিন্তু নয়, প্রাণীও কিন্তু কিছু ক্ষেত্রে উদ্ভিদকে হেল্প করে। কি করে হেল্প করে চলো দেখো আমি সংক্ষেপে এখানে লিখে রাখার চেষ্টা করেছি। কি বলছি যে প্রাণীদেহ থেকে নির্গত যে রেশন পদার্থ, অন্যদিকে মৃত দেহাবশেষের থেকে নির্গত নানা বজ্র, যা অ্যামোনিয়া, ফসফেট এটসেট্রা এগুলো পরিণত হয়, যা উদ্ভিদের পুষ্টিতে হেল্প করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কীভাবে না প্রাণীদেহ থেকে যে সমস্ত বজ্র পদার্থগুলো প্রাণীরা নির্গত করে সেগুলো কিন্তু আমাদের যেরকম মাটির হেল্প হয়, ঠিক তেমনি পরিবেশে যে সমস্ত বায়ুমণ্ডল আছে বা যে সমস্ত বায়ুমণ্ডলের মাধ্যমে সেই গ্যাসগুলো ছড়িয়ে যায় এবং উদ্ভিদরা কিন্তু সেগুলোতে বেনিফিট পায়। আবার যখন প্রাণীরা যখন মারা যায় সেটা আবার কি বিয়োজকের দ্বারা বিভিন্ন রকমের মৌলিক পদার্থ আবার পরিবেশে ফিরে আসে, যেটা কি করে উদ্ভিদের পুষ্টি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু একটা উদ্ভিদও বা উদ্ভিদ অঞ্চলও বা উদ্ভিদ গোষ্ঠীও কিন্তু প্রাণীর উপর কিছুটা হলেও নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে জীব ও জড়ের সাধারণ বৈশিষ্ট্য। তার মানে কি জীব ও জড়ের মধ্যে কিছু সেম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পাই। আমরা কি জানি জীব ও জড় দুটো আলাদা এন্টিটি, ঠিক আছে, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আছে যারা দুজনের মধ্যে সেম। কি কি? 1 নম্বর আমি বলেছি ভর এবং ওজন সেম। কি থাকে না ভর এবং ওজন দুজনের সেম থাকে। 2 নম্বর পয়েন্ট কি বলছি, নির্দিষ্ট স্থান দখল করে থাকে। তারা কি করে না নির্দিষ্ট স্থান দখল করে থাকে দুজনেই, জীব এবং জড়। তারপরে কি বলেছে 3 নম্বর পয়েন্ট, আকার ও আয়তন আছে, দুজনের আকার আছে আয়তন আছে, তবে জড়ের কিন্তু নির্দিষ্ট কোনো আকার আয়তন থাকে না। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, জড়ের কিন্তু নির্দিষ্ট কোনো আকার আয়তন থাকে না, কিন্তু জীবের কিন্তু আকার আয়তন নির্দিষ্ট থাকে। এবার দেখো নিচে এই সাইডটায় দেখেছো জীবকে আমি এবার 3টে ভাগে ভাগ করেছি। তাহলে পরিবেশে 2টি উপাদান, একটা হচ্ছে জীব আর জড়। সেই জীবকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটাকে কি বলি আমরা উদ্ভিদ এবং একটাকে কি বলি আমরা প্রাণী, আর একটা রয়েছে উভয়, উদ্ভিদ প্রাণী এবং উভয়। উভয় মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী এই দুটোর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাদেরকে আমরা এই উভয় পর্যায়ের মধ্যে ফেলছি। এগুলো কাজের মধ্যে দেখা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ, নিম্ন শ্রেণীর যে সমস্ত জীব রয়েছে, উদ্ভিদ বলবো না, যাদের মধ্যে কি থাকে না উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যই লক্ষণীয়, যেমন ব্যাকটেরিয়া, ইউগ্লিনা, ভলভক্স ইত্যাদি। এদের মধ্যে কি থাকে জীব ও জড় এই দুইয়ের বৈশিষ্ট্যই আমরা লক্ষ্য রাখতে পারি। এবার আমরা চলে যাব জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান মানে হচ্ছে কি জীবন নিয়ে যে পড়াশোনা বা জীবন নিয়ে যে বিশেষ জ্ঞান তাকে আমরা কি বলি না জীবন বিজ্ঞান বলি। তাই তো এই জীবন বিজ্ঞানের যে টাইপ 2টো ভাগে আমরা ভাগ করতে পারি, মানে দুটো পর্যায়ে আমরা কি করতে পারি এটাকে ডিভিশন করতে পারি। ফার্স্ট যে পর্যায় সেই পর্যায়ে আমরা কি করতে পারি জীবন বিজ্ঞানকে 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে কি বলি আমরা বোটানি, একটাকে বলি জুওলজি, আর একটাকে কি বলি আমরা তোমার হিউম্যান ফিজিওলজি। বোটানি মানে কি উদ্ভিদবিদ্যা, জুওলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা এবং হিউম্যান ফিজিওলজি মানে হচ্ছে শারীরবিদ্যা। ঠিক একইভাবেই জীবন বিজ্ঞানের আরেকটা ভাগ রয়েছে, একটা রয়েছে পিওর লাইফ সায়েন্স বা পিওর বোটানি, আর একটা রয়েছে অ্যাপ্লাইড লাইফ সায়েন্স বা সরি এটা ভুল রয়েছে, পিবি হবে না, এটা হচ্ছে A.S, ঠিক আছে, না না এস বলবো না, AB, ঠিক আছে, মানে বায়োলজি, অ্যাপ্লাইড লাইফ সায়েন্স বা অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, অ্যাপ্লাইড বায়োলজি মানে হচ্ছে ফলিত লাইফ সায়েন্স বা ফলিত জীবন বিজ্ঞান, আর ওদিকে পিওর লাইফ সায়েন্স মানে হচ্ছে পিওর মানে বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধ জীবন বিজ্ঞান। তাহলে ফলিত লাইফ সায়েন্স মানে কি, ফলিত মানে হচ্ছে কিছু নতুন জিনিস আমরা ফল লাভ করতে পারি, সেই দিক থেকে আমরা ভাবতে পারি জিনিসটাকে। তাহলে ফলিত লাইফ সায়েন্স আবার 2 প্রকার, একটাকে কি বলছি আমরা ফলিত উদ্ভিদ এবং আরেকটাকে কি বলছি আমরা ফলিত প্রাণী। একটাকে কি বলছি আমরা ফলিত উদ্ভিদ আর একটাকে কি বলছি আমরা ফলিত প্রাণী। ঠিক আছে, সেই ফলিত প্রাণী কোনগুলো, ফলিত মানে হচ্ছে ফলিত প্রাণী যে সমস্ত প্রাণী দেখো আমরা লালন পালন করলেও কিন্তু নিজেরা অর্থ উপার্জন করতে পারি এই মাধ্যমে, যেরকম কি রেশম কীট বা রেশম, তারপরে মৌমাছি, মুক্তা, পতঙ্গ, পক্ষী, পোলট্রি, এগুলো কিন্তু সবই ফলিত প্রাণী। ঠিক আছে, আর ওদিকে রয়েছে ফলিত উদ্ভিদ কোনগুলো, ভেষজ, কৃষিকাজ, উদ্যান পালন, বন পালন ইটসেট্রা। দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিটেলস
এই মুহূর্তে দরকার নেই, কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং শব্দ সম্পর্কে জানতে হবে। তাহলে কী হবে, পড়াটা ইজি হয়ে যাবে পরবর্তী পার্টগুলো। ঠিক আছে, আশা করি তোমরা এই জীবনবিজ্ঞানের টাইপ সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পেরেছো যে কোন কোন ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরবর্তী পার্টে। এবার আমরা যে পার্টটা পড়ব সেই পার্টটা হচ্ছে খুবই ভাইটাল, এবং এখানে যা যা পড়ব সেটা কিন্তু ডিটেলসে আমরা পরবর্তীতে কোর্স আলোচনা করব একটা বা দুটো ক্লাস পরেই। সেখানে কিন্তু আর এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা কি একটা বেসিক ধারণা আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের পরিবেশে যে দুটো উপাদান রয়েছে, জড় এবং জীব, সেই জড়র মধ্যেও আবার অনেক ভাগ রয়েছে। তার মধ্যে দুটো ভাগ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। ঠিক আছে, এখানে আমরা কি করব, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ডিফারেন্স খোঁজার চেষ্টা করব। তাহলে ফার্স্ট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ স্বেচ্ছায় স্থান চেঞ্জ করতে পারে না। এই যে যেখানে আমি ক্রস দিয়েছি তার মানে হচ্ছে সেটা নেগেটিভ, মানে সে করতে পারে না। আর যেটা হচ্ছে রাইট, তার মানে সেটা পজিটিভ, তার মানে সে করতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট কি দেখতে পাচ্ছি আমরা, উদ্ভিদ স্বেচ্ছায় স্থান চেঞ্জ করতে পারে না। তার মানে কি করে, উদ্ভিদ আমরা সবাই জানি যে এক জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে। তার মানে কি, উদ্ভিদের কেবল কি আছে, উদ্ভিদের কেবল চলন আছে কিন্তু কোনো গমন নেই। এটাও আমরা বলতে পারি যে উদ্ভিদ কেবল কি করতে পারে, চলন করতে পারে কিন্তু গমন করতে পারে না। এটাও তো একটা বৈশিষ্ট্য, এর সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে ব্যতিক্রমী, যারা কি করে না চলন গমন দুটোই করতে পারে। যেমন কি ক্লামাইডোমোনাস, ভলবক্স, ডায়াটম। এরা কি করে না, এরা শুধু চলন করে না, এরা কি করে না গমনও করে। অন্যদিকে যে সমস্ত প্রাণী, অন্যদিকে আমরা কি দেখব, প্রাণীরা কি করে, প্রাণীরা তো আমরা সবাই জানি যে চলন গমন দুটোই করতে পারে। তার মানে গমন করা মানে সে স্থান পরিবর্তন করতে পারবে। কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা শুধু চলন করতে পারে, গমন করতে পারে না। যেমন কি প্রনস, প্রবাল। এই যে ব্যতিক্রমী জিনিসগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সেটা চাকরির পরীক্ষা হতে পারে বা আমাদের পড়ার ক্ষেত্রেও হতে পারে। এটা কিন্তু অবশ্যই ক্লাস 10এও আমাদের পড়তে হয়, ক্লাস 9এও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতেই হবে, মাস্ট অফ মাস্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা বুঝে গেলাম চলন গমনের মাধ্যমে, আবার ব্যতিক্রমী জিনিসগুলোও বুঝলাম। নেক্সট আমাদের যে পার্থক্য সেটা আছে কি কোষ প্রাচীর। দেখো রাইট রয়েছে, তার মানে কি উদ্ভিদের কোষ প্রাচীর আছে। তাহলে কোষ প্রাচীরের যত কাহিনী সেটা আমরা সব কোথায় পড়বো, কোষ সম্বন্ধে যখন আলোচনা করবো তখন তারা ডিটেলসে জিনিসটা বুঝে নেব। ঠিক আছে, এখন জাস্ট আমরা শুধু একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে। প্রাণীদের কোষ প্রাচীর নেই, প্লাস্টিড উদ্ভিদের আছে, সকল উদ্ভিদের প্লাস্টিড আছে। ব্যতিক্রমী হচ্ছে ছত্রাক। ছত্রাক উদ্ভিদ হওয়া সত্ত্বেও কিন্তু তাদের প্লাস্টিড নেই। প্রাণীদের প্লাস্টিড থাকে না, ব্যতিক্রমী আছে ইউগ্লিনা, ক্রাইসেমিবা। তাহলে ইউগ্লিনা, ক্রাইসেমিবা কী আছে, প্রাণী হওয়া সত্ত্বেও তাদের কী আছে না প্লাস্টিড আছে। তার পরবর্তী যে আমাদের পার্থক্য সেটা হচ্ছে সেন্ট্রোজোম এবং লাইসোজোম। সেন্ট্রোজোম কী করে, আমরা এমনি ছোট্ট করে যদি বলার চেষ্টা করি, আমাদের বেমতন্তু গঠন হেল্প করে, তাই তো, বা কোষ বিভাজনে হেল্প করে। লাইসোজোম, তাই তো, আমাদের কী করে, লাইসোজোম আমাদের কোষকে ধ্বংস করার জন্য দায়ী, তাই তো লাইসোজোম। তাহলে এই দুটোই কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, সেন্ট্রোজোম বা লাইসোজোম থাকে না উদ্ভিদ দেহে। ব্যতিক্রম কি ক্লাইডোমোনাস। ক্লাইডোমোনাস কী থাকে, উদ্ভিদের এমন একটা উদ্ভিদ যাদের দেহে কী থাকে, সেন্ট্রোজোম, লাইসোজোম থাকে। অন্যদিকে প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম, লাইসোজোম দুটোই থাকে, কিন্তু এমন একটা প্রাণী কোষ আছে যেখানে কিন্তু কোনো রকমের সেন্ট্রোজোম বা লাইসোজোম থাকে না। সেটাকে কী বলি আমরা, স্নায়ু কোষ। ঠিক আছে, ক্লাস 10 দেখবে স্নায়ু কোষের ডিটেলস পড়বো আমরা, ক্লাস 10 আমাদের পড়তে হয়। ঠিক আছে, এবার চলে আসে কি, তাহলে স্নায়ু কোষে কোনো রকমের সেন্ট্রোজোমও থাকে না। তাহলে আমরা কি বলতে পারি, স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হতে পারে না। তারপরে কি বলছি আমরা, উদ্ভিদ কী করে, কেবল তরল খাদ্য গ্রহণ করে। তরল খাদ্য গ্রহণ করতে পারে উদ্ভিদ। আর প্রাণী কী করতে পারে, কঠিন তরল দুটোই কিন্তু গ্রহণ করতে পারে। একদম সিম্পল জিনিস। তারপরে পয়েন্ট কি, পুষ্টি পদ্ধতি স্বভোজী। পুষ্টি পদ্ধতি স্বভোজী তার মানে কি, উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু প্রাণী পরভোজী উদ্ভিদ, পরভোজী প্রকৃতির, উদ্ভিদ বলছি পরভোজী প্রকৃতির, মানে সবসময় পরের উপর নির্ভরশীল থেকে প্রাণীরা নিজের খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, ব্যতিক্রমী হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে এমন একটা প্রাণী, সে নিজেই কিন্তু নিজের খাদ্য তৈরি করে, অন্যের উপর নির্ভরশীল থাকে না। তারপরের পয়েন্ট কি, উদ্ভিদ সালোক সংশ্লেষ রাইট, মানে হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে। ব্যতিক্রম হচ্ছে ছত্রাক এবং স্বর্ণলতা। ছত্রাক, স্বর্ণলতা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। ঠিক আছে, এদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলাদা। যখন আমরা পড়ব ডিটেলস তখন আমরা সেখানে আলোচনা করব কী করে করে, তাদের পদ্ধতিটা কীরকম সালোক সংশ্লেষের বা খাবার তৈরির পদ্ধতিটা। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রাণীরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু দুটো আছে, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা। তো ইউগ্লিনা, ক্রাইসেমিবা হচ্ছে কি প্লাস্টিড আছে, আবার দেখো এখানে সালোক সংশ্লেষ করতে পারে। দেখে যেখানে প্লাস্টিড পাবো সেখানে কিন্তু তারা
কী করতে পারবে না, প্লাস্টিড যাদের আছে মেনলি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যাদের প্লাস্টিড আছে তারাই কিন্তু তোমার সালোকসংশ্লেষ করতে পারছে। ইউগ্লিনা ক্রাইসিমা, তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। তারপরে নেক্সট পয়েন্ট কি, শ্বাসযন্ত্র উদ্ভিদের থাকে না, প্রাণীদের থাকে। রেচনতন্ত্র উদ্ভিদের থাকে না, প্রাণীদের থাকে। স্নায়ুতন্ত্র উদ্ভিদের থাকে না, প্রাণীদের থাকে। ব্যতিক্রম হতে এককোষী ছোটো ছোটো যে সমস্ত অণুজীব রয়েছে প্রাণী, তাদের কি থাকে না, মানে তাদের স্নায়ুতন্ত্র থাকে না। এমনি ম্যাক্সিমাম প্রাণীদের কি থাকে, স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্র আমাদের পড়তে হয় ক্লাস 10-এ, ঠিক আছে, 9-এও একটু একটু পড়তে হয়। তারপরে রয়েছে কি, বৃদ্ধি অসম প্রকৃতির, সারা জীবন হয়। তার মানে কি, উদ্ভিদের বৃদ্ধি অসম প্রকৃতি, নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না, আর সারা জীবনই তোমার বৃদ্ধি হতেই থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি, বৃদ্ধি কিন্তু সুষম প্রকৃতির, মানে সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ে, আর নির্দিষ্ট টাইম পর এই যে বৃদ্ধি সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। মানে বয়স যখন তার, মানুষের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে 21 বছর 20 বছর এই পর্যন্ত তার বৃদ্ধি হচ্ছে, তারপর তো কিন্তু আর সেরকম বৃদ্ধি হচ্ছে না গঠনের, ঠিক আছে। মানে মানুষ বয়স্ক হওয়ার অনেক দিন আগে থেকে কিন্তু তার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তারপর রয়েছে অঙ্গজনন হয়, উদ্ভিদের অঙ্গজনন হয়, প্রাণীদের অঙ্গজনন হয় না, তাই তো। সিম্পল কথা, জনন যখন আমরা পড়বো ক্লাস 9-এ ডিটেলস পড়তে পারবে, ঠিক আছে তখন। তারপরে কি, উদ্ভিদের ভ্রূণ কিছুকাল পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থায় থাকা মানে হচ্ছে যখন কোনো একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে তার আগের মুহূর্তে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য যে বাধা, সেটাকে আমরা কি বলি, সুপ্ত অবস্থা। এক কথা যদি বলি, এটা ক্লাস 10-এর যে টপিক আছে সেখানে ডিটেলস পড়া হবে, এখানে আমরা জাস্ট পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো প্রাণীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সুপ্ত অবস্থা থাকে না। ভ্রূণ যখন তৈরি হচ্ছে, তাহলে কোনো অবস্থাতেই সুপ্ত অবস্থা কি থাকে না, সুপ্ত অবস্থা কিন্তু লক্ষ্য করতে পারি না। মানে যখন প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ তৈরি হয়েছে, তাহলে ভ্রূণ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু সুপ্ত অবস্থা কনসেপ্টটাই কিন্তু প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু সেটা উদ্ভিদের ক্ষেত্রে সুপ্ত অবস্থা ব্যাপারটা কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। আশা করি উদ্ভিদ প্রাণীর মধ্যে যে সিম্পল পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আশা করি অনেকগুলো প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি পরবর্তী টপিকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ। হ্যাঁ, এবার আমরা যেটা পড়বো উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগতের কিছু, তাহলে আমরা কি দেখলাম, জীব, উদ্ভিদ এবং প্রাণী। তাহলে উদ্ভিদ জগতের টাইপ আছে, প্রাণী জগতের টাইপ আছে। এখানে আমি শুধু কি টাইপগুলো সম্পর্কে আলোচনা করেছি, মানে টাইপগুলো শুধু বলেছি, কিন্তু এইগুলো ডিটেলস কিন্তু তোমাদের ক্লাস 9 বা 10-এ খুব একটা নেই। কিছু কিছু পার্ট আছে বেশি, কোনো কোনো পার্ট কম আছে, ঠিক আছে। যদি দরকার হয় তখন আমি পুরো ডিটেলসটা আলোচনা করে দেবো, কিন্তু যেটুকু দরকার আমাদের ক্লাস 9-10-এর জন্য মেনলি, সেটাই কিন্তু আমি এখানে আলোচনা করব, ঠিক আছে, মানে এই সিরিজটাতে আর কি। তো প্রথম জীব আমাদের যেটা রয়েছে উদ্ভিদ জগৎ, সেটা দুই প্রকার, একটা হচ্ছে অপুষ্পক এবং সপুষ্পক, ঠিক আছে। অপুষ্পক কোনটাকে বলছি আমরা, অপুষ্পক হচ্ছে এমন একটা উদ্ভিদ যাদের কি থাকে না, ফুল ও বীজ হয়, সরি ভুল বলছি, মানে ফুল ও ফল বীজ হয় না। কি করে তারা, ফুল হবে না, বীজ হবে না, তারপরে ফল হবে না, তাহলে কী করে তারা বংশবিস্তার করবে না, এরা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। তখন সেই সমস্ত উদ্ভিদকে আমরা কি বলি, অপুষ্পক উদ্ভিদ। যে চাও সে কিন্তু এটা লিখে নিতে পারো, ঠিক আছে। আর সপুষ্পক হচ্ছে তার উল্টো, তাই তো, যাদের ফল, ফুল, বীজ সবই বর্তমান, তাকে কি বলি আমরা, সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদ আবার দুই প্রকার, একটাকে কি বলি আমরা, ব্যক্তবীজি, একটা বলি গুপ্তবীজি। ব্যক্তবীজি কোনটা, ঠিক আছে, ব্যক্তবীজি হচ্ছে মানে ফুল ও বীজ হয়, তাই তো। সপুষ্পকে তো সবই হয়। ব্যক্তবীজের ক্ষেত্রে কি, ফুল হবে, বীজ হবে, কিন্তু ফুলের কোনো গর্ভাশয় নেই, ফলে ফল কিন্তু এটা হয় না, ফল এদের হয় না, কিন্তু বীজ হচ্ছে। দেখো, ফল হচ্ছে না কিন্তু বীজ হচ্ছে, তাহলে বীজটা কিন্তু নগ্ন অবস্থায় থাকছে, ফলের মধ্যে কিন্তু থাকছে না। তো এরকম ধরনের তোমার যে উদ্ভিদ, তাদেরকে কী বলি আমরা, ব্যক্তবীজী সপুষ্পক উদ্ভিদ। যেমন সাইকাস, পাইন, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এখানে উদাহরণগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। তারপর আছে গুপ্তবীজি। তাহলে গুপ্তবীজি, গুপ্ত মানে কি, গোপন ঘর, তাই তো বলতে পারি আমরা, কল্পনা করতে পারি। তাহলে লুকিয়ে থাকে বীজের মধ্যে, গুপ্ত বীজি। তাহলে বীজটা কোথায় থাকে না, ফলের মধ্যে লুকিয়ে থাকে, আমরা খালি চোখে বাইরে থেকে দেখতে পাই না। তাদেরকে কী বলি আমরা, গুপ্তবীজি সপুষ্পক উদ্ভিদ। এর আবার দুই প্রকার, একটা একবীজপত্রী, মানে যাদের একটা বীজ, যেমন ধান, নারকেল, আর একটা দ্বিবীজপত্রী, যাদের দুটো বীজ, যেমন আম, মটর। আমকে তুমি খাবে, খাওয়ার পর যে বীজটা দেখতে পাবে, সেই বীজটা আবার যখন ভাঙবে দেখবে ওর আর একটা ছোটো আকারের একটা বীজ রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন ব্যাপার স্যাপার, টাইপগুলো। এবার আমরা কি পড়ছি না, অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। অপুষ্পক উদ্ভিদ আবার
তিন প্রকার, একটা হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা কি, মানে যেগুলো মানে নিম্ন শ্রেণীর, ঠিক আছে। থ্যালোফাইটা সবই নিম্ন শ্রেণীর। থ্যালোফাইটা মানে হচ্ছে সমঙ্গদেহী। সমঙ্গদেহী দুই প্রকার, একটা ছত্রাক, শৈবাল। ছত্রাকের মধ্যে একটা আছে ইস্ট এক প্রকার ছত্রাক। পেনিসিলিন, আচ্ছা পেনিসিলিয়াম কে আবিষ্কার করে? আলেকজান্ডার ফ্লেমিং, তাই তো। পেনিসিলিয়াম যে নোটেটাম, সেখান থেকে কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, তাই তো। পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। এবার রয়েছে কি আমাদের, তাহলে গেল এটা কি থ্যালোফাইটার মধ্যে ছত্রাকের যে ব্যাপার স্যাপার সেইগুলো শেষ হলো। আবার রয়েছে কি অন্যদিকে শৈবাল। শৈবাল আবার দুই প্রকার, একটা হচ্ছে কি ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস, আর একটা হচ্ছে স্পাইরোগাইরা। ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা, শৈবাল দুটো। এগুলো কি সব অপুষ্পক উদ্ভিদ, না ফুল না ফল না বীজ, এসব কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে ব্রায়োফাইটা, যেমন মশকে আমরা কি বলি? ব্রায়োফাইটার মধ্যে ফেলেছি। টেরিডোফাইটা কি ফার্ন, শুশুনি, এগুলো কিন্তু সবই অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। তো প্রত্যেকটার আমার উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এবার চলে যায় আমাদের পরবর্তী উদ্ভিদ জগৎ। তাহলে এখানে টাইপগুলো শেষ হয়ে গেল। এগুলো আমাদের পরবর্তী যখন আমরা আলোচনা করব টপিক ওয়াইজ ক্লাস 9-10, সেখানে কিন্তু এই জিনিসগুলো কম বেশি আলোচনা হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু আলাদা করে আর কিছু ডিটেলস বলছি না, ঠিক আছে। পরে দেখবো আবার তোমরা এগুলো পড়তে হবে। নেক্সট চলো আমরা পরবর্তী প্রাণী জগৎ সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। প্রাণী জগৎ, তাহলে মানে তোমার যে জীব পরিবেশে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী, তার মধ্যে প্রাণী জগৎ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে এককোষী, যাদের একটি মাত্র কোষ থাকে বা একই রকমের কোষ, তাকে আমরা কি বলি? এককোষী। যেমন কি প্রোটোজোয়া, অ্যামিবা, এদের হচ্ছে একটি কোষ থাকে। আর হচ্ছে বহুকোষী, মানে বিভিন্ন ধরনের কোষ বর্তমান, তাদেরকে কী বলি আমরা? না বহুকোষী। এই বহুকোষী আবার দুই প্রকার, একটা হচ্ছে কি অকর্ডটা এবং আরেকটা কী বলি আমরা? কর্ডটা। একটা অকর্ডটা, আরেকটা হচ্ছে কর্ডটা। কর্ডাটা মানে হচ্ছে যাদের মেরুদণ্ড আছে, তাহলে মেরুদণ্ডযুক্ত যে সমস্ত প্রাণী তাদেরকে কী বলি আমরা? না কর্ডাটা প্রাণী। যেমন চার প্রকার, এটা হেমিকর্ডা, এই যে ফুল ডট দিয়েছে, তার মানে হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, তারপরে তোমার কেফালোকার্ডাটা, তারপরে ভার্টিব্রাটা, ঠিক আছে। এই ভার্টিব্রাটা আবার দুই প্রকার। এটা বলছে অ্যাগনাথা এবং এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, ঠিক আছে। কি অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা, এইগুলো ভার্টিব্রাটা দুটো ভাগ। ন্যাথোস্টোমাটা আবার কয় প্রকার? না 6 প্রকার। এটা কি বলি আমরা? কন্ড্রিকথিস, যেমন হাঙর, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। তারপরে কি অস্টিকথিস, রুই মাছ। অ্যামফিবিয়া, ব্যাং, রেপটিলিয়া, সাপ, মানে সরীসৃপ যেগুলো আছে। তারপরে তোমার অ্যাভিস, মানে পায়রা। ম্যামিলিয়া, মানে হচ্ছে মানুষ। দেখো এই পার্টগুলো আমরা যখন টেক্সোনমি পড়বো তখন দেখবো আরও বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি এখন আর কিন্তু ডিটেলসে খুব বেশি আলোচনা করছি না, আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছি। যখন আমরা টেক্সোনমি পড়বো তখন কিন্তু আর জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন তোমার শব্দগুলো সম্পর্কে একটা ধারণা রাখো, তাহলে কী হবে, যখন কোনো আমরা আলোচনা করব তখন, বা কোনো একটা যখন টপিক পড়বো তখন যদি এই শব্দগুলো আসে তখন কিন্তু তোমাদের ভাবতে হবে না যেটা কোথায় পড়েছি আমরা, ঠিক আছে। মানে এটা কি পড়ছে আমাদের আজকে অধ্যায় হচ্ছে জীবনবিজ্ঞানের আদি কথা, ঠিক আছে। তো নেক্সট আমরা কি পড়বো? অকর্ডাটা মানে কোনটা? অকর্ডাটা বা 9 প্রকার। একটাই কী বলি আমরা? পরিফেরা, মানে হচ্ছে স্পঞ্জ। তারপরে আছে নিডারিয়া, মানে হচ্ছে হাইড্রা। তারপরে হচ্ছে টিনোফোরা, মানে হচ্ছে বেরো। তারপরে আছে প্লাটি হেলমিনথিস, মানে হচ্ছে ফিতাকৃমি। মিনাটো হেলমিনথিস, মানে হচ্ছে গোলকৃমি। অ্যানিলিডা, মানে হচ্ছে কেঁচো। তারপরে হচ্ছে অ্যার্থোপোডো, চিংড়ি। মোলাস্কা, শামুক। অ্যাকাইনোডার্মাটা হচ্ছে তারা মাছ, ঠিক আছে। এইগুলো আমার হচ্ছে প্রাণী জগৎ। আচ্ছা, মোলাস্কা মানে শামুক, এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, বৃহত্তম সামুদ্রিক পর্বের মধ্যে পড়ে এটা মোলাস্কা। তার নিচে হচ্ছে তোমার আর্থ্রোপোডা, ঠিক আছে। মানে আর্থ্রোপোডার পরে আসে মোলাস্কা, যেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সামুদ্রিক পর্বের, ঠিক আছে। এই হলো কি আমাদের প্রাণী জগতের যে সমস্ত টাইপ, সেই টাইপ, মানে অমেরুদণ্ডী, একটা মেরুদণ্ডী, ঠিক আছে। কর্ডাটা, অকর্ডাটা। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব? এর পরের পার্ট থেকে শুরু করব, ঠিক আছে। এরপরে আমরা কী করব? বিভিন্ন রকমের জীববিজ্ঞানী নিয়ে পরিচিতি, সেগুলো আলোচনা করব। তারপরে আমরা ক্লাস 9-10-এর প্রত্যেকটা টপিক আলোচনা করব, ঠিক আছে। তারপরে তোমাদের এই যে প্রাণী জগতের যে সমস্ত টাইপ, উদ্ভিদ যে সমস্ত টাইপ, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আশা করি। তো বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।